বন্ধুরা, ইতিহাসের পাতায় আপনারা প্রচুর অত্যাচারী শাসকেরই নাম শুনে থাকবেন, কিন্তু আজ আমরা যার ব্যাপারে কথা বলবো তিনি আফ্রিকার ইতিহাসে সবথেকে বর্বর এবং স্বৈরাচারী শাসক ছিলেন, যাকে ইতিহাসের পাতায় সবথেকে ঘৃণিত শাসকদের তালিকায় রাখা হয়েছে। আজ আমরা আফ্রিকার সবথেকে স্বৈরাচারী শাসক ইদি আমিনের ব্যাপারে জানবো, যাকে দ্য বুচার অফ ইউগান্ডা নামেও ডাকা হতো, যিনি তার 8 বছরের শাসনকালে 1 লক্ষেরও বেশি মানুষকে হত্যা এবং নির্যাতন করেছিলেন। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে ইদি আমিন তার শত্রুকে মেরে তার মাংস পর্যন্ত খেয়ে নিতেন। এক কথায় নিজের ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে হিংস্র দানবে পরিণত হয়েছিলেন ইদি আমিন। আজ আমরা এই ভিডিওটিতে একজন অশিক্ষিত জেনারেল কিভাবে ইউগান্ডার রাষ্ট্রপতি হয়ে উঠলেন সেই ব্যাপারেই জানবো। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যায়। বন্ধুরা, সালটি ছিল 1925, যখন ব্রিটিশ শাসনে ইউগান্ডার কোবোকো নামক স্থানে ইদি আমিনের জন্ম হয়। তিনি একটি আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন, যাদেরকে কাকোয়া আদিবাসী গোষ্ঠীও বলা হতো। খুবই অল্প বয়সে বাবা মারা যাওয়ার ফলে বেশিদূর পড়াশোনা করতে পারেননি ইদি আমিন। অত্যন্ত দারিদ্রতার মধ্যে মায়ের কাছেই মানুষ হন তিনি। 1946 সালে মাত্র 21 বছর বয়সে ইদি আমিন ব্রিটিশ অধীনস্থ কিংস আফ্রিকান রাইফেল সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে থাকাকালীন কেনিয়ার মাও বিদ্রোহীদের ওপর অমানবিক অত্যাচারেও যোগ দিয়েছিলেন। একজন দক্ষ সৈনিক হিসাবে সুনামের জায়গায় দুর্নামই বেশি অর্জন করেছিলেন ইদি আমিন, যেটি ব্রিটিশ সেনাবাহিনীর বড় অফিসারদের নজরে পড়ে। ফলে তিনি খুবই দ্রুত প্রমোশন পেয়ে লেফটেন্যান্টের সমতুল্য ইফেন্ডি পদ লাভ করেন। তবে ইউগান্ডা স্বাধীনতার পর ব্রিটিশরাই উল্টে তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করে। কিন্তু ইউগান্ডার স্বাধীনতার পর প্রধানমন্ত্রী অ্যাপোলো মিন্টন ওবাতে তাকে ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করেন, এবং এখান থেকেই প্রধানমন্ত্রী ওবাতে এবং ইদি আমিনের মধ্যে শুরু হয় বন্ধুত্ব। ফলস্বরূপ মাত্র 1 বছরের মধ্যেই তাকে মেজর পদে প্রমোশন দেওয়া হয়, এবং একসময় তিনি আরো উন্নতি লাভ করে হয়ে ওঠেন মেজর জেনারেল। ক্ষমতার লোভ ধীরে ধীরে বাড়তে থাকে ইদি আমিনের মধ্যে, ফলে তিনি গোপনে সেনাবাহিনীর মধ্যে নিজের ক্ষমতা বিস্তার করতে থাকেন। একই সময় তিনি ব্রিটিশ এবং ইসরায়েলি গুপ্তচরদের সাথেও হাত মেলান, কিন্তু বিশ্বস্ত বন্ধু ওবাতের কাছে সেই খবরটি পৌঁছিয়ে যায়। ফলে তিনি ইতিমধ্যেই আমিনকে গৃহবন্দী করেন, কিন্তু বেশি দিন তাকে গৃহবন্দী অবস্থায় আটকিয়ে রাখা সম্ভব হয়নি, কারণ সেনাবাহিনীর মধ্যে তার সমর্থন অনেকটাই বেড়ে গিয়েছিল। ফলে তাকে মুক্ত করে মেজর জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে হয়তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ ইদি আমিন একটি বড় সুযোগেরই অপেক্ষায় ছিলেন। আর এই সুযোগটি তিনি পান 1971 সালে 25শে জানুয়ারি, যখন ওবোতে দেশের কাজে সিঙ্গাপুরে ছিলেন। তখন এই সুযোগে ইদি আমিন ইউগান্ডার ক্ষমতা নিজের দখলে নিয়ে নেন, এবং তিনি নিজেকে ইউগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দেন। আমিনের ক্ষমতা গ্রহণের সাথে সাথে ওবোতে তানজানিয়াতে আশ্রয় নেন। অপরদিকে ইদি আমিন ওবোতের সমর্থকদের উপর অত্যাচার শুরু করেন। ফলে 1972 সালে ওবোতে ইউগান্ডা এবং তানজানিয়া সেনাবাহিনীকে নিয়ে ইদি আমিনের উপর হামলা করেন, কিন্তু এই হামলা ব্যর্থ হয়, এবং ইদি আমিন বিদ্রোহী সেনাবাহিনীদের ঘরবাড়ি পুড়িয়ে তাদেরকে হত্যা করেন, এবং একই সাথে ল্যাঙ্গ সম্প্রদায়ের লোকেদেরকে সেনাবাহিনীতে নিষিদ্ধ করা হয়। ফলে দেশ জুড়ে শুরু হয়ে যায় বর্ণবাদী দাঙ্গা। আর এই দাঙ্গার মাঝেই ইদি আমিনের ভয়ঙ্কর রূপ সবার সামনে উঠে আসে। গঠন করা হয় টর্চার সেল, যাকে চালনা করত পাবলিক সেফটি ইউনিট। একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000 মানুষকে এই টর্চার সেলে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন বিচারপতি, কলেজের অধ্যাপক এবং ওবোতের মন্ত্রিসভার লোকেরা। এক কথায় নরবলি চলছিল সেখানে, আর এর পেছনে দায়ী ছিলেন ইদি আমিন। টর্চার সেল থেকে প্রবাহিত রক্ত নীলনদের জলে মিশে রক্তিম করে তুলত। এই অমানবিক গণহত্যার পর ইদি আমিন 1972 সালে আরো একটি বড় ভুল করে বসেন। তিনি এশিয়ানদের মধ্যে দ্য ইকোনমিক ওয়ার ঘোষণা করেন, যার মূল উদ্দেশ্য ছিল ইউগান্ডা থেকে ব্রিটিশ এবং ইন্ডিয়ান ব্যবসায়ীদের দূর করা, কারণ তখনকার ইউগান্ডার ব্যবসা বাণিজ্যে এশিয়ানদের খুবই প্রভাব ছিল, যা ইদি আমিনের চোখের কাঁটা হয়ে দাঁড়ায়। ফলে ইউগান্ডাতে জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, এবং হাজার হাজার মানুষ খাদ্যের অভাবে মারা যান। এরপর ইদি আমিন রাশিয়া এবং লিবিয়ার সাথে হাত মেলান, যার ফলে ইসরায়েলিদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। এক কথায় তিনি দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে টেনে আনেন, আর এর পরিণতি ভোগ করে ইউগান্ডার সাধারণ মানুষেরা। কিন্তু আপনারা সকলেই জানেন ইতিহাসে সকল অত্যাচারী শাসকদেরই পরিণতি খুবই নির্মম হয়েছে, আর ইদি আমিনও তার ব্যতিক্রম ছিল না। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার ফলে মানুষের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকে, এবং তার এইসব কুকর্মের জন্য তাকে ইউগান্ডার কসাই উপাধি দেওয়া হয়। 1975 সালে ইউগান্ডার অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। গত 10 বছরের তুলনায় মুদ্রাস্ফীতি 1000 গুণ ছাড়িয়ে যায়। এরপর 1978 সালে তানজানিয়ার সাথে বিরোধ বাড়তে থাকে আমিনের, ফলে অবশেষে দেশের মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়। অপরদিকে তার কুকর্ম দেশ বিদেশের আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়ে, ফলে আন্তর্জাতিক মহলে একেবারে একলা হয়ে পড়েন ইদি আমিন। নিজের হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি, এবং করে ফেলেন জীবনের সবথেকে বড় ভুল। তিনি তানজানিয়ার উপর আক্রমণ করে দেন, কিন্তু তানজানিয়া আমিনকে প্রতিরোধ করতে সক্ষম হয়, কারণ তাদের সাথে ইউগান্ডার অত্যাচারিত সাধারণ মানুষও যোগ দেন। ফলে আমিনের সেনাবাহিনী পরাজিত হয় এবং নিজের হার স্বীকার করে, কিন্তু তা সত্ত্বেও তানজানিয়া ইউগান্ডার শহরগুলিকে দখল করতে থাকে। ফলে পরিস্থিতি খারাপ দেখে ইদি আমিন লিবিয়ার গাদ্দাফির কাছে আশ্রয় নেন। এরপর লিবিয়াতে 10 বছর কাটানোর পর 1989 সালে তিনি সৌদি আরবে চলে যান, এবং 2003 সালে 16 আগস্ট কুখ্যাত ইদি আমিনের অর্গান ফেইলিয়ারের জন্য মৃত্যু হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, আমিনের মৃত্যুর পূর্বে তার স্ত্রী তাকে ইউগান্ডাতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু ইউগান্ডার সরকার তার অনুমতি দেয়নি, বরং আদেশ দেওয়া হয়েছিল ইদি আমিন দেশে ফিরলে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু মৃত্যুর পর তাকে দেশের মাটিতে কবর দেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু অবশেষে
তাকে সৌদি আরবে কবর দেওয়া হয় এবং এইভাবেই সমাপ্তি ঘটে বিশ্বের সবথেকে কুখ্যাত এবং বর্বর শাসক ইদি আমিনের। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।